হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল সম্ভবত অর্থাৎ বেসিক্যালি কতদিনে হতে থাকে না 28 ডেজটাকে আমরা আইডিয়ালি ধরবো। 28 ডেজেতেই সবার হয় না, কারোর ক্ষেত্রে ওটা 30 ডেজ এবং 32 ডেজ পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করতে থাকে। অর্থাৎ আমরা আইডিয়াল একটি কন্ডিশানকে ধরবো যাতে 28 ডেজ ধরা হচ্ছে। তার মধ্যে প্রথম কন্ডিশানকে কী বলছি না মেনস্ট্রুয়াল ফেজ। অর্থাৎ এই মেনস্ট্রুয়াল ফেজটা কতদিনে হয় না 1 থেকে 5 দিনের মধ্যে ঘটে থাকে। এই ক্ষেত্রে বেসিক্যালি কী ঘটে না ব্লিডিং হয়ে থাকে। তো এবং কী হয় না ডিজেনারেশন অফ কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়ামের ডিজেনারেশন ঘটে, অর্থাৎ ভেঙে যায়। এরপর কী হয় না এলএইচ হরমোনের পরিমাণটা কমতে থাকে। এলএইচ হরমোনের পরিমাণ কমতে থাকলে কী হবে না কর্পাস লিউটিয়ামকে মেনটেন কে করছে না এলএইচ হরমোন। এলএইচ হরমোনের প্রভাবটা যদি কমে যায় তাহলে তো ডিজেনারেশন করবেই, এবং কর্পাস লিউটিয়াম কী করছে না আরও রিলিজ করছে কিছু জিনিস, কিছু হরমোন, যেটার মধ্যে রয়েছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং ইনহিবিন। ইনহিবিন কী করছে না এফএসএইচ হরমোনকে ইনহিবিট করে দিচ্ছে, অর্থাৎ এরও পরিমাণকে কমিয়ে দিচ্ছে। তাহলে কী হচ্ছে না প্রোজেস্টেরন হরমোনের প্রভাব কমে যাচ্ছে, অর্থাৎ পরিমাণ কমে যাচ্ছে। এলএইচ হরমোনের প্রভাব কমে যাচ্ছে বা পরিমাণ কমে যাচ্ছে। এরপর কী হচ্ছে না ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে এন্ডোমেট্রিয়াম। অ্যান্ড স্লাজ আউট, অর্থাৎ বেরিয়ে যাচ্ছে এবং ভাঙছে এবং বেরিয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে কী হচ্ছে না লেভেল অফ প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন, লেভেল অফ প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কী হচ্ছে না বাড়ছে, ইনক্রিজ করছে। এবং যখনই লেভেল অফ প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বেড়ে যাচ্ছে তখন কী হচ্ছে না কন্ট্রাকশান ইন ইউটেরাইন মাসেল, ইউটেরাইন মাসেলকে কী করছে না কন্ট্রাক্ট করে দিচ্ছে, অর্থাৎ ছোটো করে দিচ্ছে বা প্রেসার করছে। ফলে কী হচ্ছে না ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম ভেঙে যাচ্ছে এবং স্লাজ আউট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। এরপর আমরা কি দেখবো না একটা ইউটেরাস রয়েছে ধরে নিই, এর হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম আমরা কোন অংশটাকে বলছি না ইনার লাইনিং, অর্থাৎ ভেতরের যে অংশটা রয়েছে ইউটেরাসের ভেতরের যে অংশটা রয়েছে এই লাইনটা, এটাকে কি বলছি না এন্ডোমেট্রিয়াম। মাছের যেই অংশটা থাকছে মাস্কুলার অংশ সেটাকে মায়োমেট্রিয়াম, এবং বাইরের যে স্কিনটা থাকছে সেটাকে পেরিমেট্রিয়াম বলি আমরা। এবং এই মেনস্ট্রুয়াল ফেজে অর্থাৎ 1 থেকে 5 দিনের মধ্যে কী হয় না ব্লিডিংও হতে থাকে, ব্লাড লস হয়। ব্লাড লস কতটা পরিমাণ হতে পারে না 50 থেকে 150 ml পর্যন্ত ব্লাড লস হতে থাকে। 50 থেকে 150 ml ব্লাড লস হচ্ছে। এরপর কী হয় না ক্লটিং, না ব্লাড ক্লটিং ইন ইউটেরাস, ইউটেরাসে কী হয় না ব্লাড ক্লট হয়ে থাকে। এবার ব্রেকডাউন অফ ক্লটেড ব্লাড বাই ফাইব্রিনোলাইসিন, ফাইব্রিনোলাইসিনের মাধ্যমে কী হয় না ব্রেকডাউন হচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে কি না ব্লাড ক্লটগুলো, যেই জমাট বাঁধা রক্তগুলো রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। রিলিজ ফ্রম ইউটেরাইন ওয়াল, ইউটেরাইন ওয়াল থেকে এই ব্লাডটা বেরিয়ে যাচ্ছে। ফলে কী হচ্ছে না ব্লিডিং স্টার্ট হচ্ছে। এরপর আমরা কী দেখব না সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজটা কী রয়েছে না ফলিকুলার ফেজ বা প্রলিফেরেটিভ ফেজ। ডেভেলপমেন্ট অফ ফলিকেলস, ফলিকেলস কী হচ্ছে না ডেভেলপ করছে। এটা কত দিন থেকে কত দিনের মধ্যে হয়ে থাকে 6 থেকে 13 দিনের মধ্যে হয়ে থাকে, অথবা 7 থেকে 8 দিনের মধ্যে হয়ে থাকে। বেসিক্যালি 6 থেকে 13 দিন পর্যন্ত এটা আমরা ধরবো। ডেভেলপমেন্ট অফ ফলিকেলস, ফলিকেল ডেভেলপ করছে, অর্থাৎ ফলিকেলস ডেভেলপ করছে বলতে কি এখানে ধরে নিই ছোটো ছোটো ফলিকেলস রয়েছে, এটা এফএসএইচ হরমোনের প্রভাবে কোনো একটি ফলিকেলস হচ্ছে মানে ভালো রকমভাবে ডমিনেট করবে, অর্থাৎ অতিরিক্ত বৃদ্ধি পাবে, এবং বাকিগুলো নর্মালভাবে ছোটো থেকেই জাস্ট নর্মাল বৃদ্ধি পাবে। এরপর একটা যেটা থাকছে ডমিনেটেড ফলিকেলস, সেটা এবার কী করবে না কিছু হরমোন রিলিজ করবে, যেমন ইস্ট্রোজেন এবং ইনহিবিন হরমোন রিলিজ করবে। এরপর দেখবো যে ইস্ট্রোজেন যে হরমোন রয়েছে সেটা কী করছে না প্রলিফারেশন অফ এন্ডোমেট্রিয়াম। প্রলিফারেশন মানে কি বৃদ্ধি করা বা বাড়িয়ে দেওয়া অতিরিক্ত পরিমাণে, বা ডিভিশন অফ এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামকে ভাগ করে করে, অর্থাৎ ডিভিশন, সেল ডিভিশন বলি না, মানে একটা সেল থেকে দুটো সেল হচ্ছে, দুটো সেল থেকে চারটে সেল হচ্ছে, চারটে থেকে আটটা হচ্ছে, সেরকমই ডিভিশন করে করে এন্ডোমেট্রিয়ামকেও বৃদ্ধি করাচ্ছে। অর্থাৎ আবার এটাও বলতে পারি যে প্রলিফারেশন, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃদ্ধি করছে এন্ডোমেট্রিয়ামকে। আর ঠিক একইভাবে কী করছে না ইনহিবিন, এটা আবার এফএসএইচের কাছে ফিডব্যাক নিয়ে যাচ্ছে। এটা কি করছে না ইনহিবিট করছে এটাকে, এফএসএইচকে ইনহিবিট করছে, ইনহিবিট এফএসএইচ, এবং সঙ্গে সঙ্গে কি এফএসএইচ কী করছে না একটাকে ডমিনেট করছিল, অর্থাৎ একটাকে বৃদ্ধি করছিল। আর এফএসএইচকে যখনই কী বলে ইনহিবিট করবে তখনই কী করছে ডেভেলপ আদার ফলিকেলস, মানে বাকি যে ফলিকেলসগুলো রয়েছে ছোটো ছোটো এই ফলিকেলসগুলোকেও বৃদ্ধি করতে থাকবে, অর্থাৎ বাড়াতে থাকবে। এবার 6 থেকে
13 দিনের মধ্যে যে আমরা প্রলিফারেটিভ ফেজ বা ফলিকুলার ফেজ দেখলাম, তারপরে কী হবে না 14তম দিন অর্থাৎ 14 ডেজ, সেখানে কী হবে না ওভিউলেশন হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফলিকুলার ফেজ, মানে ফলিকুলার ফেজের এন্ডে লাস্টে কী হচ্ছে না ওভিউলেশন হচ্ছে। ফলিকুলার ফেজের এন্ড কবে হয় না 13তম দিনেতে হয়, 13 দিনেতে। এরপর সঙ্গে সঙ্গে কী হচ্ছে না এটা 13তম দিনের পরে কী হচ্ছে না সাইজ অফ ফলিকেল বৃদ্ধি পাচ্ছে। ফলিকেলের সাইজ অর্থাৎ বৃদ্ধি পাবে যখনই, সঙ্গে সঙ্গে কী হচ্ছে না ইস্ট্রোজেন অ্যাট পিক, মানে ইস্ট্রোজেনের লেভেলটা একদম পিকে চলে যাচ্ছে। ইস্ট্রোজেন যখনই পিকে যাবে তখন কী করবে না একটা রেসপন্স পাঠাবে বা একটা সিগন্যাল পাঠাবে। সিগন্যালটা কোথায় পাঠাবে না হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে যখনই একটা সিগন্যাল পাঠাবে, হাইপোথ্যালামাস কী করবে না জিএনআরএইচ হরমোনকে রিলিজ করবে। জিএনআরএইচ হরমোন কী করবে না অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, অর্থাৎ এখানে পিটুইটারিকে আঁকা রয়েছে, এটা এ লেখা রয়েছে অর্থাৎ অ্যান্টেরিয়র পিটুইটারি, পি লেখা রয়েছে অর্থাৎ পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে যখনই সিগন্যাল পাঠাবে সঙ্গে সঙ্গে অ্যান্টেরিয়র পিটুইটারি কী হরমোন রিলিজ করবে না এলএইচ হরমোন রিলিজ করবে। সঙ্গে সঙ্গে এলএইচের সাথে সাথে আরও একটি হরমোন রিলিজ করবে জিএনআরএইচ, পুনরায় রিলিজ করবে কি না অ্যান্টেরিয়র পিটুইটারি। প্রথমে কী করছিল হাইপোথ্যালামাস জিএনআরএইচ রিলিজ করছিল, সেই জিএনআরএইচ কী করছে না অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করছে, ফলে এলএইচ এবং জিএনআরএইচ আবার উৎপন্ন হচ্ছে। জিএনআরএইচ আবার কি করছে না এলএইচ এবং এফএসএইচকে আবার পুনরায় উৎপন্ন করছে, ফলে কী হচ্ছে না অ্যান্টেরিয়র পিটুইটারি একবার এলএইচ উৎপন্ন করছে, আবার জিএনআরএইচের ফলে আরেকবার এলএইচ উৎপন্ন করছে, দুবার ধরে এলএইচ উৎপন্ন করছে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে এলএইচ উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে সেটা কী হচ্ছে না এলএইচের অতিরিক্ত যে পরিমাণ নিঃসরণ হওয়াটাকে সেটাকে কী বলছি না এলএইচ সার্জ। আর এফএসএইচটাও কী হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, ফলে এফএসএইচও পিক লেভেলে থাকবে। অর্থাৎ এটা কোনতম দিনে হচ্ছে না 14তম দিনেতে হচ্ছে। এই এলএইচ সার্জ যখন হয় অর্থাৎ এলএইচের পরিমাণ যখন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তখনই ওভিউলেশন ঘটে। এরপর আমরা দেখব কিভাবে মেনস্ট্রুয়াল সাইকেলের থেকে ওভিউলেশন ডেটকে ক্যালকুলেট করা হয়। ধরে নিই কোনো একজন ব্যক্তির মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনে হয় বা 30 দিনে হয়। এখানে আমরা ধরছি কিনা ডে অফ ফর্মুলা কীভাবে বের করি না ডে অফ ওভিউলেশন। ওভিউলেশন ডে কীভাবে বের করা হয় না টোটাল ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল মাইনাস 14, মানে টোটাল ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল যত দিনে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা কমপ্লিট হবে, অর্থাৎ ফার্স্ট যে ব্লিডিং স্টার্ট হচ্ছে তারপর থেকে যে সেকেন্ড ব্লিডিং স্টার্ট হওয়ার দিন আসছে, সেই যে টোটাল দিনটা থাকছে সাইকেলটা থাকছে মেনস্ট্রুয়াল সাইকেল, সেই সাইকেলটা কত দিনে আমাদের কমপ্লিট হচ্ছে দেখতে হবে। এটা সবার ক্ষেত্রে সমান নয়, কারোর ক্ষেত্রে 30 দিনে হয়, কারোর ক্ষেত্রে 28 দিনে হয়, কারোর ক্ষেত্রে 32 দিনে হয়, কারোর ক্ষেত্রে 34 দিনেও হতে পারে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে টোটাল ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল 30 দিনে হচ্ছে, তাহলে তার ডে অফ ওভিউলেশন কবে হবে অর্থাৎ ওভিউলেশন ডেটা কবে হবে এটাই আমরা ক্যালকুলেট করব। ওভিউলেশন ডে কবে হবে না 30 মাইনাস 14, অর্থাৎ টোটাল ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেলটা কত দিনে বলেছি না 30 দিনেতে, অর্থাৎ যাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা 30 দিনে হবে তাদের ক্ষেত্রে 30 মাইনাস 14, কারোর ক্ষেত্রে যদি 28 হয় তাহলে 28 ডেসে হয়, তাহলে 28 মাইনাস 14 অর্থাৎ 14 ডেসে। আর এখানে যেহেতু আমি 30 দিনে ধরেছি 30 মাইনাস 14 অর্থাৎ 16 দিনেতে ওভিউলেশন ডে হচ্ছে। এবার কারোর ক্ষেত্রে 32 দিনে হয়, যদি 32 হয় তাহলে 32 মাইনাস 14, তাহলে কত হবে না 18 দিনেতে ওভিউলেশন ডেটা কমপ্লিট হবে। এবার এক্ষেত্রে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, ওভিউলেশন ডে থেকে 3 দিন আগে বা 3 দিন বা 4 দিন আগে বা 3 দিন পরে বা 4 দিন পরে এই টাইমটাকে হচ্ছে যে সেফ পিরিয়ড বলা হয় না। এই পিরিয়ডটা বাদে বাকি টাইমকে হচ্ছে সেফ টাইম বলা হয়, অর্থাৎ ওভিউলেশন ডেকে ক্যালকুলেট করা এক্ষেত্রে খুবই দরকারি। এরপরে দেখব কি না এরপর আমরা দেখব কি না লিউটিয়াল ফেজ বা সেকেন্ডারি ফেজ। লিউটিয়াল ফেজ বলতে কি না ফর্মেশন অফ কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম যখন ফর্মেশন হবে অ্যাক্ট অ্যাজ এ এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে কি না যেটা অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়, যখন অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করবে তখন সেটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। এটা কর্পাস লিউটিয়াম কী করছে না এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করছে এবং কী নিঃসরণ করছে না প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং ইনহিবিন রিলিজ করছে। ইনহিবিন কী করে না এফএসএইচের ওপর কাজ করছে, এফএসএইচকে ইনহিবিট করে দিচ্ছে। এরপর দেখবো আমরা প্রোজেস্টেরন কী করছে না মেনটেন এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করছে প্রোজেস্টেরন। এবার কি দেখবো না প্রোজেস্টেরন যেহেতু মেনটেন করছে এন্ডোমেট্রিয়ামকে, তাহলে এন্ডোমেট্রিয়াম কিসের মতো কাজ করছে না এন্ডোমেট্রিয়ামে কিছু কাজ করবে, যেমন এন্ডোমেট্রিয়াম বিকামস গ্ল্যান্ডুলার বা
সিক্রেটারি বা গ্ল্যান্ডের মতো কিছুটা কাজ করবে, অর্থাৎ গ্রন্থির মতো কাজ করতে পারে, বা সিক্রেটারি বা কিছু জিনিস সিক্রেট করতে পারে বা রিলিজ করতে পারে, যেমন এখানে রিলিজ করছে। রিলিজ ইউটেরাইন মিল্কের রিলিজ করছে, এবং তার মধ্যে কী থাকছে না গ্লাইকোজেন প্রেজেন্ট থাকছে। মানে গ্ল্যান্ডুলার হিসাবে যখন এন্ডোমেট্রিয়াম কাজ করছে, এন্ডোমেট্রিয়াম থেকে কি হচ্ছে না ইউটেরাইন মিল্ক রিলিজ হচ্ছে, এবং সেই মিল্কের মধ্যে কি থাকছে না গ্লাইকোজেন প্রেজেন্ট থাকছে। এরপর এটা কি হয় না এন্ডোমেট্রিয়াম কি হয় না, এখানে এন্ডোমেট্রিয়ামের ফিচার্সগুলো বলছি। এন্ডোমেট্রিয়াম কি হয় না হাইলি ভ্যাসকুলার হয় এবং কয়েলড ব্লাড ভেসেলস, মানে হাইলি ভ্যাসকুলার থাকছে এবং প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস তার মধ্যে থাকছে, অর্থাৎ ওটা এক প্রকার ক্লটেড ব্লাড টাইপের ধরতে পারি, প্রচুর পরিমাণে থাকে ব্লাড ভেসেলস। এরপর কী হচ্ছে না প্রোজেস্টেরন অলসো রেসপন্স ফর থার্মোজেনিক এফেক্ট, অর্থাৎ প্রোজেস্টেরন কী করছে না থার্মোজেনিক এফেক্ট ক্রিয়েট করছে, অর্থাৎ টেম্পারেচার অফ বডিকে ইনক্রিজ করছে, মানে বডি টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে। প্রোজেস্টেরনের তাহলে আরও একটা কাজ কী হলো না বডি টেম্পারেচারকে পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আগেই দেখলাম কি না প্রোজেস্টেরন যেহেতু হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে বৃদ্ধি করে এবং বডি টেম্পারেচারকে বৃদ্ধি করে, হাইলি ভ্যাসকুলার করে দেয় এন্ডোমেট্রিয়ামকে। এরপর কি দেখবো না ইস্ট্রোজেন কী করে ফার্দার থিকনিং অফ এন্ডোমেট্রিয়াম, মানে আরও বেশি পরিমাণে মোটা করতে থাকে এন্ডোমেট্রিয়ামকে। এন্ডোমেট্রিয়াম বলতে এই অংশটাকে বলছিলাম। এন্ডোমেট্রিয়ামকে কী করছে না ইস্ট্রোজেনও বৃদ্ধি করছে এবং প্রোজেস্টেরনও বৃদ্ধি করছে। ইস্ট্রোজেন কী করছে না ফার্দার থিকনিং করছে, অর্থাৎ পুনরায় আরও বেশি পরিমাণে মোটা করছে এই এন্ডোমেট্রিয়ামের এই অংশটিকে। এবং এরপরে কী হচ্ছে না অ্যাট দ্য এন্ড অফ দ্য লিউটিয়াল ফেজের শেষে কী হচ্ছে না এলএইচ হরমোন আবার ডিক্রিজ করছে, ফলে কী হচ্ছে না ডিজেনারেট অফ কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে যাচ্ছে এবং ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াম আবার পুনরায় ব্রেকডাউন করছে এবং পুনরায় ব্লিডিং স্টার্ট হচ্ছে, অর্থাৎ দ্বিতীয়বার সাইকেলটি স্টার্ট হয়ে গেল। এরপর আমরা দেখব এই গ্রাফটির মাধ্যমে কি দেখতে পাচ্ছি না এখানে 14তম দিন রয়েছে, এখানে এলএইচ এফএসএইচ এবং 14তম দিনেতে বৃদ্ধি পাচ্ছে। এলএইচের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা এলএইচ সার্চ বলি, এবং এফএসএইচের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এটা কততম দিনেতে হয় না 14তম দিনেতে হয়। এরপর দেখছি কি না ইস্ট্রোজেনও বাড়ছে এবং প্রোজেস্টেরনও বৃদ্ধি পাচ্ছে। প্রোজেস্টেরন কখন বৃদ্ধি পায় না সিঙ্গেল পিক বলা হয়, যখন প্রোজেস্টেরন বৃদ্ধি পাচ্ছে সেটা প্রায় 21তম দিনেতে বৃদ্ধি পায়, এটাকে সিঙ্গেল পিক বলা হয়। এবং কী বলে এলএইচ এবং এফএসএইচ যখন বৃদ্ধি পাচ্ছে সেটা কততম দিনেতে না 14তম দিনেতে বৃদ্ধি পাচ্ছে, আর এটা কি এলএইচ সার্চ বলা হয়। আর এরপর দেখবো যে প্রোজেস্টেরন যেহেতু একবার বৃদ্ধি পাচ্ছে সিঙ্গেল পিক বলা হয় 28 ডেজতে, এবং আরেকটা জিনিস দেখতে পাই যে ইস্ট্রোজেন কী হচ্ছে না দুবার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একবার কত না 14তম দিনেতে, আর একবার কত 23 থেকে 25তম দিনেতে প্রায়। পিক অফ ইস্ট্রোজেন টু টাইমস পিক অফ মানে ইস্ট্রোজেনের পিকটা দুবার বৃদ্ধি পায়, একটা কততম দিনেতে 13 থেকে 14তম দিনেতে বা 13তম দিনেতে বলতে পারি, আর দ্বিতীয়টা কত হয় না 23 থেকে 25তম দিনেতে। এটাই হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েট সাইকেল।